হ্যালো লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা পড়ছিলাম প্রখ্যাত লেখক সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ গল্পটির একটি পর্ব। আজকে আমরা জানব মছলু বাবা কবে চলে যাবেন এবং পরবর্তীতে ফেলুদা কিভাবে সেই গণেশের মূর্তিটি উদ্ধার করতে পেরেছিল সেই সম্পর্কে। আপনারা তাহলে গল্পটি শোনা শুরু করুন। এর আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দিয়ে রাখবেন, যাতে সবার প্রথমে আপনারা আমার এই গল্পটি শুনতে পান। পূর্ববর্তী গল্পে আমরা দেখছিলাম ফেলুদার সাথে একটা ছোট ছেলের কথোপকথন হচ্ছিল। সেই কথোপকথনে বলছিল তার ছোড়া আছে কিনা আর কি ফেলুদার কাছে আছে সেই সম্পর্কে। তো আমরা গল্পটি শুরু করছি। ওই ছোড়া আমি শয়তান সিংয়ের পেটে ঢুকিয়ে ওর নাড়িভুড়ি বার করে দেব। সে তো বুঝলাম। ফেলুদা রুকুর পাশে মেঝেতে বসে পড়ল। কিন্তু তোমাদের বাড়ির সিন্দুক থেকে যে একজন শয়তান সিং একটা সোনার গণেশ চুরি করে নিয়ে গেল, তার কি হবে? শয়তান সিং এ বাড়িতে ঢুকতেই পারবে না। ক্যাপ্টেন স্পার্ক সেদিন মছলু বাবাকে দেখতে না গেলে এ ব্যাপারটা হতো না, তাই না? মছলু বাবার গায়ের রঙটা কঙ্গোর গরিলার মতো কালো। সাবাস, বলো তো লালমোহন বাবু, তুমি গরিলার গোগ্রাস পড়েছ রঘুবাবু? গঙ্গরিলা যে লালমোহন বাবুরই লেখা গরিলার গোগ্রাসের 90 ফুট লম্বা অতিকায় রাক্ষসী গরিলার নাম, সেটা আমি জানতাম। গল্পের আইডিয়াটা কিংকং থেকে নেওয়া হয়েছে, সেটা লালমোহন বাবু নিজেও স্বীকার করেছেন। জটায়ুর বর্ণনায় গরিলার গায়ের রং ছিল কোষ্ঠী পাথরে আলকাত্রা মাখালে যেরকম হয় সেরকম। লালমোহন বাবু ও বইটা আসলে এটা বলতেই ফেলুদার কাছ থেকে একটা কড়া ইশারা পেয়ে থেমে গেলেন। রঘু বলল, গণেশ তো একজন রাজার কাছে আছে, শয়তান সিং পাবেই না? কেউ পাবে না, ডাকু গন্ডারিয়াও পাবে না। আবার অক্রুন্নদী দীর্ঘশ্বাস ফেলে বললেন জটায়ু। বিকাশবাবু হেসে বলে ওঠেন, ওর কথায় সঙ্গে তাল রেখে চলতে হলে আগে রহস্য রোমাঞ্চ সিরিজগুলো গুলে খেতে হবে। ফেলুদা এখনো মাটিতে বসে আর চোখের উপর দিকে চেয়ে আছে। তার ভাব দেখে মনে হচ্ছে সে রুকুর আজগবি কথাগুলোর ভিতর থেকে আসল মানুষটাকে খুঁজে বের করার চেষ্টা করছে। রঘু তার কথার মধ্যে দিব্যি ঘুড়িতে সুতো লাগিয়ে যাচ্ছে। এবার ফেলুদা প্রশ্ন করল, কোথাকার রাজার কথা বলছো তুমি রঘু? উত্তর এলো, আফ্রিকা। ঘোষাল বাড়ি থেকে চলে আসার আগে আমরা আরেকজন লোকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি হলেন শশীভূষণ পাল। শশীবাবু নারকোলের মালায় হলদে রং নিয়ে নিজের তৈরি তুলি দিয়ে কার্তিক ঠাকুরের গালে লাগাচ্ছিলেন। ভদ্রলোকের বয়স 60-65 হবে নিশ্চয়ই। রোগা প্যাকাটি চেহারা, চোখে পুরো কাচের চশমা। ফেলুদা জিজ্ঞেস করাতে বললেন উনি নাকি 16 বছর বয়স থেকে এই কাজ করছেন। ওর আদিবাড়ি ছিল কৃষ্ণনগর। ঠাকুরদা অধরপাল নাকি প্রথম কাশিতে এসে বসবাস আরম্ভ করেন সিপাহী বিদ্রোহের 2 বছর পরেই। শশীবাবু থাকেন গণেশ মহল্লায়। সেখানে নাকি ওরা ছাড়াও আরও কয়েক ঘর কুমোর থাকে। ফেলুদা বলল, আপনার জ্বর হয়েছিল শুনলাম, এখন ভালো আছেন? আগে হ্যাঁ, সিংহমশাইয়ের ওষুধে খুব উপকার হয়েছিল। শশীবাবু কথা বলছেন কিন্তু কাজ বন্ধ করছেন না। আপনার কাজ শেষ হচ্ছে কবে? ফেলুদা জিজ্ঞেস করল। আগে পরশুই তো ষষ্ঠী, কাল রাত্রির ভেতরে হয়ে যাবে। বয়স হয়ে গেলে তো, তাই কাজটা একটু ধরে করতে হয়। তাও আপনার তুলির টানে এখনো দিব্যি জোর আছে। আগে একথা আপনি বলছেন, আর বছর এই দুর্গা ঠাকুর দেখেই ওই একই কথা বলেছিল কলকাতার আর্ট স্কুলের একটা শিক্ষক। এই জিনিসের কদর আর কে করে বলুন? সবাই ঠাকুরই দেখে, হাতের কাজটা আর কজন দেখে। বিকাশবাবু যেদিন আপনাকে ওষুধ দেন, সেদিনই সন্ধ্যার বাড়ির দোতলায় সিন্দুক থেকে একটা জিনিস চুরি যায়। এই খবর আপনি জানেন?
শশীবাবু হাতের তুলিটা যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, গলার সুরটাও যেন একটু কাঁপা। বলল, আজ 50 বছর হলো প্রতি বছর এসে একই কাজ করে যাচ্ছি এই ঘোষাল বাড়িতে, আর আমায় কিনা এসে পুলিশ জেরা করলো। হাতে তুলে নিয়ে আমার আর কোনো হুঁশ থাকে না, জানেন, না খাওয়া ভুলে যাই। আপনি জিজ্ঞেস করুন সিংহী মশাইকে, উনি তো মাঝে মাঝে এসে দাঁড়িয়ে দেখেন। আপনি কোকাকে জিজ্ঞেস করুন, সেও তো এসে চুপটি করে দাঁড়িয়ে দেখে আমার কাজ। কই বলুন তো তারা, আমি ঠাকুরের সামনে ছেড়ে 1 মিনিটের জন্য কোথাও গিয়েছি কিনা। শশীবাবুর সঙ্গে আরেকটি বছরঘরের ছেলে কাজ করছে, যার নাম ইনি হলেন শশীবাবুর ছেলে কানাই। কানাইকে তার বাপের একটা ইয়াং সংস্কার বলা চলে। কাজ দেখলে মনে হয় সে বংশের ধারা বজায় রাখতে পারবে। কানাই নাকি গণেশ চুরির দিন 7টার পরে ঠাকুরের সামনে ছেড়ে কোথাও যায়নি। বিকাশবাবু আমাদের সঙ্গে গেট অবধি এলেন। ফেলুদা বলল, আপনাদের বাড়িতে এখন অনেক লোক, তাই আর উমানাথবাবুকে বিরক্ত করলাম না। আপনি শুধু বলে দেবেন যে আমি হয়তো মাঝে মাঝে এসে একটু ঘুরে টুরে দেখতে পারি, প্রয়োজন হলে একে ওকে 2-1টা প্রশ্ন করব। বিকাশবাবু বললেন, মিস্টার ঘোষালের যখন আপনার পর ব্যাপারটা ছেড়ে দিয়েছে তখন তো আপনার সে অধিকার আছেই। বেরোবার মুখে একটা শব্দ পেয়ে ফেলুদার সঙ্গে আমার চোখটাও বাড়ির ছাদের দিকে চলে গেল। রুকু তার লাল সাদা পেটিকোট কাটিটা সবে মাত্র উড়িয়েছে, সুতোর টানে ঘুড়িটা হাওয়া কেটে ফরফর করে উঠছে। রুকুকে এখান থেকে দেখতে পাবার কোনো সম্ভাবনা নেই, তবে তার লাটাই সময় হাত দুটো মাঝে মাঝে ছাদের পাঁচিলের উপর দিয়ে উঁকি মারছে। ছেলেটাকে খুব একা বলে মনে হয়। ফেলুদা ঘুড়ির দিকে চেয়ে বলল, সত্যি কি তাই? বিকাশবাবু বললেন, রুকু উমানাথবাবুর একমাত্র ছেলে। এখানে তো তবুও একটি বন্ধু রয়েছে, আপনি তো দেখেছেন সূর্যকে। কলকাতায় ওর সমবয়সী বন্ধু একটাও নেই। এখানে এসে অবধি বেশিরভাগ সময়টা ঘরে বসে বাঙালিদের সঙ্গে কথা বলে মাঝে ভুলেই যেতে ইচ্ছে হচ্ছিল আমি কাশিতে এসেছি। এখন সাইকেল রিক্সা টাঙা আর লোকের ভিড় বাঁচিয়ে মদনপুরা রোড দিয়ে হোটেলের দিকে হাঁটতে হাঁটতে আবার কাশির মেজাজটা ফিরে পেলাম। বড় রাস্তায় গোলমাল এড়িয়ে হোটেলে যাবার শর্টকাট গলিটাতে ঢুকলাম আমরা 3 জনে। লালমোহনবাবু একটা ছাগলের বাচ্চার পিঠে ছাতা দিয়ে একটা ছোট খোঁচা মেরে বললেন, আমার একটা ব্যাপার কি জানেন ফেলুবাবু, কলকাতা ছেড়ে বাইরে কোথাও গেলেই সেই জায়গার মেজাজটা আমাকে কেমন যেন পেয়ে বসে। সেবার রাজস্থান গিয়ে খালি খালি নিজের রাজপুত মনে হচ্ছিল। অন্যমনস্ক হয়ে মাথায় হাত দিয়ে পাগড়ির বদলে টাক ফিল করে রীতিমতো চমকে উঠেছিল। এখানে এসে কি জটার অভাব ফিল করছেন, চমকে উঠছেন? তা ঘাটে গিয়ে যে একটু বৈরাগী বৈরাগী ভাব হয়নি তা বলতে পারি না। আবার এই সব অলিগলিতে ঢুকলে মনে হয় কোমরে একটা ছোড়া থাকলে হাতলটাতে মাঝে মাঝে বেশ হাত বুলানো যেত। আমি কিন্তু কালকে সেই লোকটাকে আবার দেখেছি। আমি জানি শঙ্কর নিবাস থেকে বেরোবার কিছু পরেই সে আমাদের পিছু নিয়েছে, কিন্তু কালকের ফেলুদার তাচ্ছিল্যের ভাবের পর আজ আর কিছু বলতে পারছি না। সকালবেলা গলির বিস্তর লোক, কেউ স্নান করে ফিরছে, কেউ বাজার থেকে ফিরছে, কেউ বুড়ো দাওয়ায় বসে আড্ডা মারছে, এখানে ওখানে বাচ্চার দল হইহুল্লা করছে। তার মধ্যে পিছন ফিরে চাপা পায়জামা পরা গাঢ় বেগুনি চাদর মুড়ি দিয়ে লোকটাকে দেখতে পাচ্ছি আমাদের 20-30 হাত পিছনের দিকে সমানে আমাদের ফলো করে চলছেন। লালমোহনবাবু বলেন, আপনাদের এই গণেশের মেলাটি বিলক্ষণ ডিফিকাল্ট বলে মনে হচ্ছে মশাই। ফেলুদা বলল, কোনো মামলার একটা বিশেষ অবস্থার পৌঁছানোর আগে সেটা সহজ কি কঠিন তা বোঝা সম্ভব নয়। আপনার কি ধারণা সেই স্টেজ পৌঁছে গেছে? যায়নি বুঝি? একেবারেই না। কিন্তু যিনি আসলো ভিলেন, সে পক্ষে তো ও জিনিস চুরি করার কোনো স্কোপই ছিল না। কাকে ভিলেন ভাবছেন আপনি? কেন, ওই যে মেঘরাম না মেঘলাল কি যেন নাম বললেন, যাকে দেখুন মুসলি বাবার ওখানে। আপনার কি ধারণা মেঘরাজ গণেশ চুরি করার জন্যই নিজের পাঁচিল টপকি ঘোষালকে বাড়িতে ঢুকাবেন, এজেন্ট লাগাবেন বলছেন? সেটাই স্বাভাবিক নয় কি? আর তাছাড়া সে হাসিয়ে গেছে বলে যে সে চুরি করেছে এমন তো নাও হতে পারে। লালমোহনবাবু একটুক্ষণ চুপ মেরে হঠাৎ যেন শিউরে উঠে বলেন, ওরকম কাজ দেখিনি মশাই। যা না জানি সামনের দিক থেকে
কীরকম দেখতে! ওর মাথায় একজোড়া শিং লাগিয়ে বিশ্বনাথের গলিতে ছেড়ে দিলে নিখুঁত ঢু মারবে। ক্যালকাটা লজে ঢুকে সামনে আবিষ্কার, ম্যানেজারের চেয়ার ছেড়ে আরও 3টি চেয়ার আছে, একটা বেঞ্চি। সেগুলোতে 2-3 জন করে নিরঞ্জনবাবু আলাপি লোক প্রায় সবসময় বসে আড্ডা মারে। আজ ঢুকে দেখলাম নিরঞ্জনবাবুর উল্টো দিকে একজন প্যান্ট শার্ট পরা বেশ জোয়ান লোক বসে চা খাচ্ছেন আর হাত নেড়ে নিরঞ্জনবাবুকে কী যেন বোঝাচ্ছেন। আমাদের ঢুকতে দেখেই ম্যানেজার মশাই পান মুখে এক গাল হেসে বললেন, এই তো ইনি আপনার জন্য প্রায় 20 মিনিট বসে আলাপ করিয়ে দিই। সাব ইন্সপেক্টর তেওয়ারি। আর ইনি নিরঞ্জনবাবু পরপর আমাদের 3জনের নাম বললেন। ভয় নেই, হিন্দি বলতে হবে না, ইনি দিব্যি বাংলা বলেন। তেওয়ারি ফেলুদার দিকে একদৃষ্টে চেয়ে আছেন। চোখের কোণে হাসি এই এলো এলো বলে, আর ফেলুদার চোখটি ভ্রুকুটি, সেটাও মনে হচ্ছে একটা হাসির অপেক্ষা রয়েছে। সে কি মশাই, ফেলুদার ভ্রুকুটি হওয়া, আপনি এলাহাবাদ ছিলেন না? দারোগা সাহেব ঝকঝকে দাঁত বের করে হেসে ফেলুদার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, আমি শিওর ছিলাম না আপনি চিনবেন কিনা। চেনা মুশকিল, গ্রুপটা যা ছিল তার 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। রোগাও হয়েছেন বেশ খানিকটা। ভদ্রলোক ফেলুদার সামনে দাঁড়ানো, দেখতে অনেকটা ফেলুদার মতোই। বছর 2-1 আগে এলাহাবাদ ফেলুদার একটা কেস পড়েছিল, পুলিশ পেঁচে পড়ে গিয়েছিল, কিন্তু ফেলুদার কাছে আসার পর ফেলুদা তার 2 দিনের মধ্যেই সমাধান করে দিয়েছিলেন এবং তার 4 দিনের ভিতর কলকাতায় ফিরে এসেছিল। বুঝলাম, সেবার তেওয়ারির সঙ্গে আলাপ হয়। আমি মিস্টার ঘোষালের কাছে গিয়েছিলাম কাল রাত্রে আপনি চলে আসার পর। তখনই শুনলাম আপনি এসেছেন আর ক্যালকাটা লজে আছেন। নিরঞ্জনবাবু চায়ের অর্ডার দিয়েছেন। আমরা 3 জনে বসলাম। ফেলুদা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, মিস্টার ঘোষাল পুলিশের কথা বলাতে আমাদের একটু দুশ্চিন্তা যাচ্ছিল। এখন আপনাকে দেখে মনে হচ্ছে একটু হালকা হচ্ছে। আপনার সঙ্গে ক্ল্যাশ হবে না, আর মনে হয় দুটো মাথা এক করলে একটা কাজের সুবিধেই হবে। বেশ গোলমেলে ব্যাপার, তাই না মশাই? তেওয়ারি একটা শুকনো হাসি হেসে বলল, ইনফ্যাক্ট ইট ইজ সো গোলমেলে যে আমি তো আপনাকে এলাম বারণ করতে। কেন বলুন তো? মগনলাল যে ব্যাপারে আছে সে ব্যাপারে এই হচ্ছে আমার অ্যাডভাইস। আপনি 2 দিন গেলেন মিস্টার ঘোষালের বাড়ি, আর তার জন্য আমার খুব ভাবনা হচ্ছে। আপনাকে খুব সাবধান থাকতে হবে। ওর স্পাই আর ভাড়াটে গুন্ডা সারা বেনারস ছড়িয়ে আছে। হরকিষণ চা নিয়ে এলো। ফেলুদা চিন্তিত একটা কাপ তুলে নিয়ে বললেন, কিন্তু মগনলাল যে এ ব্যাপারে সত্যি জড়িত সে সম্বন্ধে আপনি এত নিশ্চিত হচ্ছেন কী করে? মিস্টার তেওয়ারি বউটা কুচকে বাঁ হাতের আঙুলগুলো দিয়ে টেবিলের উপর কয়েকটা টোকা মেরে বললেন, আমরা যে লাইনে ইনভেস্টিগেশন করছি তাতে মগনলালকে একেবারে বাদ দেওয়া যায় না। ওর মতো কানিং লোক আর নেই। আপনার কোন লাইনে তদন্ত চালাচ্ছেন সেটা বলছি আপনাকে। আপনার কাছে আমি কিছুই লুকাবো না। ঘোষাল বাড়ির সবার সঙ্গে আপনার আলাপ হয়েছে কি? চাকর বাকর বাদে আর মোটামুটি সকলের সঙ্গেই হয়েছে। শশীবাবুকে দেখেছেন তো? হ্যাঁ, দেখেছি বই কি। আজই সকালে তার সঙ্গে কথা হয়েছে। ওর ছেলেটিকে দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ, সেও তো কাজ করছিল। কিন্তু শশীবাবুর আরেকটি ছেলে আছে, সেটা জানেন? এ খবর অবশ্যই আমরা কেউই জানতাম না। এই ছেলেটির নাম নিতাই। ভেরি ব্যাড টাইপ। 18 বছর বয়স, আর এ বয়সেই যত খারাপ দোষ থাকতে পারে সবই তার আছে। আমরা এখনো কোনো প্রমাণ পাইনি, কিন্তু ধরুন যদি সে মগনলালের খপ্পরে পড়ে থাকে। ফেলুদা হাত তুলে বলল, বুঝেছে। মগনলাল নিতাইকে হাত করবে। নিতাই হয় তার বাপকে, না হয় দাদাকে হুমকি দিয়ে তাদের সিন্দুক খুলিয়ে গণেশ চুরি করাবে। এক্স্যাক্টলি, বললেন মিস্টার তেওয়ারি। নিতাইয়ের ব্যাপারটা জানার পর থেকেই মনে হচ্ছে একটা রাস্তা পাওয়া গেছে। আমার অ্যাডভাইস, আপনি এখানে চুপচাপ থাকুন। দশেরা টাইম বেনারসে অনেক কিছু দেখবার আছে, সেই সব দেখুন, কিন্তু ঘোষাল বাড়ি বেশি যাতায়াত করবেন না। ফেলুদা অল্প হেসে চায়ে চুমুক দিয়ে একেবারে অন্য প্রসঙ্গে চলে গেল। আপনার মুসলিমালা সম্পর্কে কোনো তদন্ত করার প্রয়োজন বোধ করছেন না? তেওয়ারি হাতের কাপটা টেবিলের উপর রেখে প্রাণখোলা হাসি হেসে বললেন, আপনাদের এর ভিতরে মুসলিম বাবার দর্শন হয়ে গেছে? কি মনে হলো? তদন্তের কথা যখন তুললাম তখন খুব যে একটা ভক্তি জাগেনি মানে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সে তো আপনার কথা হলো, কিন্তু আপনি তার ভক্তদের দেখেছেন? আপনি ইনভেস্টিগেশনের কথা বলছেন, খোলাখুলিভাবে কিছু করতে গেলে ভক্তরা আমাদের আস্থা রাখবে? কথাটা বলে মিস্টার তেওয়ারি আর চোখে নিরঞ্জনবাবুর দিকে
চাইতে ভদ্রলোক হাত তুলে বলে উঠল, আমার দিকে কি দেখছেন মশাই? আমাদের ভক্তি মানে কি? ভক্তি কিছু না। মুসলি বাবা হলেন আমাদের ছকে ফেলা একঘেয়ে জীবনের সামান্য একটু ব্যতিক্রমের ছিটাফোঁটা, ব্যাস। ফেলুদা বলল, একটা জিনিস আপনি করতে পারেন মিস্টার তেওয়ারি, হরিদ্বার আর এলাহাবাদে খবর নিয়ে দেখতে পারেন। সেখানে গত মাসখানেকের মধ্যে মুসলি বাবা নামে কোনো সিদ্ধ পুরুষের আবির্ভাব ঘটেছিল বলে। ভেরি গুড, এটা করতে কোনো অসুবিধা নেই। আমি দুদিনের মধ্যে আপনাকে ইনফরমেশন এনে দেবো। দরগা সাহেব ঘড়ি থেকে উঠে পড়লেন। দরজার মুখে ভদ্রলোক ফেলুদার পিঠ চাপড়ে বললেন, একদিন চৌকে আমাদের থানায় আসুন না, কীরকম কাজ হচ্ছে দেখে যান। আর তার গম্ভীর, আমি আপনাকে সিরিয়াসলি বলছি, আপনি যত ইচ্ছা হলিডে করুন, কিন্তু এ ব্যাপারে জড়াবেন না। দুপুরে ডাল ভাত, কপির তরকারি, মাছের ঝোল আর দইয়ের সঙ্গে জিলিপি খেয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে পান কিনলাম। লালমোহনবাবুকে এমনিতে কখনো পান খেতে দেখিনি। এখানে দেখলাম 7 রকম মশলা দেওয়া রূপোর তবক দিয়ে মোড়ানো একটা প্রকাণ্ড পান 4 আঙুল দিয়ে ঠেলে মুখের ভিতরে পুড়ে দিব্যি চিবোতে লাগলেন। আমরা কোনো বিশেষ জায়গায় যাব বলে বেরিয়েছি কিনা জানি না, কারণ ফেলুদা কিছু বলেনি। লালমোহনবাবু একবার আমাদের কানের কাছে মুখ আর ফিসফিস করে বললেন, তোমার দাদা বোধহয় সেই হাইলকোরের দোকানে গিয়ে রাবড়ি খাবেন। আমার ধারণা কিন্তু অন্যরকম, যদিও সেটা আমি মুখে প্রকাশ করলাম। ফেলুদাকে অনুসরণ করে আমরা হোটেলের উল্টো দিকের একটা গলিতে ঢুকে এগিয়ে চললাম। একটু এগিয়ে গিয়ে বুঝতে পারলাম এদিকটায় বাঙালির নামগন্ধ নেই। লালমোহনবাবু চাদরটিকে ভালো করে জড়িয়ে নিয়ে বলেন, আপনি চোখ, কান আর নাকের কথা বললেন, কিন্তু টেম্পারেচারের কথা তো বললেন না। এদিকটায় বেশ শীত শীত লাগছে মশাই। দুদিকে 3 তলা 4 তলা বাড়িয়ে উঠে গেছে, আর তার মধ্যে দিয়েই একে বেঁকে চলেছে গলি। সূর্যের আলো প্রায় পৌঁছায় না বললেই চলে। ফেলুদা বলল, বেনারসের গলির বেশিরভাগ বাড়ি নাকি 150 থেকে 200 বছর পুরানো। রাস্তার দুদিকের দেয়ালে যেখানে সেখানে ছবি আঁকা হাতিঘোড়া, বাঘ, টিয়া, ঘোড়সার। কারা কখন এঁকেছে জানি না, কিন্তু দেখতে বেশ লাগে। মাঝে মাঝে একটা হাতের লেখা হিন্দি বিজ্ঞাপন, তার মধ্যে নৌজওয়ান বিড়ি সবচেয়ে বেশি চোখে পড়ে। এতক্ষণ চারদিকে বেশ চুপচাপ ছিল, এবার ক্রমে কানে নানা রকম নতুন শব্দ আসতে শুরু করলো। তার মধ্যে সব ছাপিয়ে উঠেছে ঘণ্টার শব্দ। ঘণ্টার ফাঁকগুলো ভরিয়ে রেখেছে যে শব্দটা, তাকেই বলা হয় কোলাহল। ফেলুদা বলে, এই কোলাহল জিনিসটা খুব মজার। হাজার লোক এক জায়গায় রয়েছে, সবাই নিজেদের মধ্যে সাধারণভাবে কথাবার্তা বলছে, কেউ গলা তুলছে না, অথচ সব মিলে যে শব্দটা হচ্ছে তাতে কান ফেটে যাওয়ার জোগাড়। এরই মধ্যে বেশ কয়েকটা সার আমাদের সামনে এসেছে, আর প্রতিবারই লালমোহনবাবু বলে উঠছে, ওই দেখুন মেঘরাজ। শেষটাই ফেলুদা বলতে বাধ্য হলো যে তার ধারণা মেঘরাজের চেয়েও সার জিনিসটা অনেক বেশি নির্ভর এবং নিরাপদ। আমি মশাই একজন ডাক সাইটে প্রতিদ্বন্দ্বী কল্পনা করে মনে উৎসাহ আনার চেষ্টা করছি, আর আপনি বারবার সারের সঙ্গে তুলনা করে সেটাকে খাটো করছেন। চোখ, কান আর নাককে একসঙ্গে আক্রমণ করতে বিশ্বনাথের গলির মতো আর কিছু আছে কিনা জানি না। এখানে এসে আর নিজের ইচ্ছা মতো হাঁটা যায় না, ভিড় যেদিকে নিয়ে যায় সেদিকেই যেতে হয়। আমরা এগিয়ে চললাম ভিড়ের সঙ্গে। দর্শন হবে বাবু? বিশ্বনাথ দর্শন হবে? পান্ডারের চারদিক থেকে ছেড়ে ধরেছে। ফেলুদা নির্বিকার। আমরা তিনজনেই তাদের কথায় কান্না দিয়ে যদ্দূর পারি ধাক্কা বাঁচিয়ে, পকেট বাঁচিয়ে, রাস্তার পিছল জায়গাগুলো বাঁচিয়ে চললাম। লালমোহনবাবুর মনে যতই ভক্তিভাব জাগুক, ওর চোখ কিন্তু চলে গেছে মন্দিরের সোনাই মারা চুরোর দিকে। একবার ফেলুদাকে কি যেন প্রশ্ন করলেন চুরোর দিকে আঙুল দেখে। গোলমালে কি বললেন শুনতে পেলাম না, তবে ক্যারেট কথাটা কানে এলো। চুরোর দিকের চাইতে গিয়েই চোখে পড়লো আকাশে 10-12টা চিল চক্কর দিচ্ছে, আর তারই এক পাশে একটা লাল সাদা পেটকাটি ঘুড়ি গোদ খেয়ে মন্দিরের পেছনে অদৃশ্য হয়ে গেল। ফেলুদা ঘুড়িটাকে দেখছে। আমরা দুজন ফেলুদারের পিছন আরও খানিকটা এগিয়ে গেলাম, যদি আবার ঘুড়িটাকে দেখা যায়। হঠাৎ ওই তো আবার দেখা যাচ্ছে লাল সাদা পেটিকাটটি। ওই তো উপর দিকে উঠলো, আবার নিচে নেমে গেল, আবার অদৃশ্য হয়ে গেল। মোস্ট ইন্টারেস্টিং। চাপাগোল্লাই বললেন, ফেলুদার ঠিক পাশেই থাকা ওই লোকটার কথা আমি শুনতে পেলাম। লালমোহনবাবু বললেন, শুধু ইন্টারেস্টিং কেন বলছেন মশাই? আমার কাছে তো ডিস্টার্বিং বলেও মনে হচ্ছে। মানে ঘুড়িটার কথা বলছি না, চারিদিকে এত দাড়ি আর জটার মধ্যে মেঘগ্রামের কত স্পাই ঘোরাফেরা করছে ভাবতে পারেন? একটি লোক তো আপনার দিক থেকে চোখ ফেরাচ্ছে না। আমি আর চোখে ওয়াচ করেই যাচ্ছি প্রায় 3 মিনিট ধরে। ফেলুদা আকাশের দিক থেকে
চোখ না নামিয়ে বলো, গোবদারি জটা যষ্টি কমন্ডুক আর গায়ে টাটকা নতুন কেনা হিন্দি নামাবলি, তাই তো? ফুল মার্কস, বললেন জটায়ু। আমরা আবার এগিয়ে গেলাম। সামনে একটা ষাঁড়ের পিছনে একটা সিন্ধুর আর জবা ফুলে বোঝাই দোকানের পাশে লোকটা দাঁড়িয়ে আছে। ফেলুদা তার সামনে এসে বেশ জোর গলায় বলল, জয় বাবা বিশ্বনাথ। আমার হাসি পেলেও একদম চেপে গেলাম। বিশ্বনাথ থেকে আমরা সোজা চলে গেলাম জ্ঞানব্যাপী। এখানে আওরঙ্গজেব মসজিদ, আর এখানেই সেই প্রকাণ্ড খোলা চাতাল। চাতালটায় এসে আবার আকাশের দিকে চাইতে আর ঘুড়িটা দেখতে পেলাম না। উত্তর দিকে যেখানে চাতালটা শেষ হয়েছে সেখান দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে রাস্তায়, কারণ চাতালটা রাস্তার চেয়ে প্রায় 8-10 হাত উঁচুতে। ফেলুদা কী মতলবে বেরিয়েছে সেটা নিয়ে আমার মনে যে সন্দেহটা ছিল, এখন দেখলাম লালমোহনবাবু সেই একই সন্দেহ করছেন। আপনি কি মশাই মেঘগ্রামের বাড়ি যাওয়ার তাল করছেন নাকি? ফেলুদা বলল, আমার আরাধ্য দেবতা আর কে আছে বলুন? ক্রাইম না থাকলে তো ফেলু মিত্রের রোজগার বন্ধ হয়ে যাবে, সুতরাং এখানকার সবচেয়ে বড় ক্রিমিনালের মন্দিরটা একবার দেখে যাব না? দিনের বেলা চারদিকে শরৎকালের ঝলমলে রোদ আর লোকের ভিড় বলে হয়তো ফেলুদার কথাটা অতটা শিওর উঠলাম না, তবে ওই এক কথায় বুকের ঘড়িটায় দম দেওয়া হয়ে গেছে আর দুপুক শুরু হয়ে গেছে। এখানে গোলমাল কম, তাই লালমোহনবাবু পরের প্রশ্নটা গলা নামিয়ে করতে পারলেন। আপনার অস্ত্রটি সঙ্গে নিয়েছেন তো? কোন অস্ত্রটার কথা বলছেন? রিভলভার? নেই। বাকি তিনটে সবসময় সঙ্গেই থাকে। লালমোহনবাবু জিজ্ঞাসা দৃষ্টিতে ফেলুদার দিকে তাকিয়ে বললেন, কোন অস্ত্র? ভদ্রলোককে বোঝা উচিত ছিল যে ফেলুদার তিনটে স্বাভাবিক অস্ত্র হলো মস্তিষ্ক, স্নায়ু আর মাংসপেশি। এর মধ্যে প্রথমটা অবশ্যই আসল। সিঁড়ি দিয়ে রাস্তায় নেমেই সামনেই দরজার একটা দর্জির দোকান। দোকানের সামনে বসে একটা লোক পায়ে করে সেলাইয়ের কল চালাচ্ছে। ফেলুদা তাকে জিজ্ঞেস করতেই লোকটা মগনলাল মেঘরাজের বাড়ি বাতলে দিল। রাস্তাটা ধরে পূব দিকে কিছু দূর গেলেই বাঁকে একটা মহাবীর মন্দির পড়বে, তার দুটো বাড়ি পরেই মগনলালের বাড়ি। চেনা সহজ, কারণ সামনের দরজায় দুদিকের দুটো সশস্ত্র প্রহরীর ছবি আঁকা রয়েছে। ছবি ছাড়া এমনি প্রহরী নেই? ফেলুদা প্রশ্ন করল। হ্যাঁ, তাও আছে। সোজা রাস্তা, এগুলি ওগুলি ঘোরাই বালাই নেই, তাই মগনলালের বাড়ি পেতে কোনো অসুবিধা হলো না। এখানটায় সত্যি করে বিশ্বনাথের ঘণ্টার শব্দ ছাড়া আর কোনো শব্দই পৌঁছায় না। আর দুপুরবেলা বললেই বোধ হয় গলিটা তো নিস্তব্ধ। স্বার্থ নেই, এমনকি কুকুর ছাগল বেড়াল কিছু নেই। মগনলালের বাড়ির দরজার দুদিকে তলোয়ার উচ্চানো প্রহরীর ছবি আছে ঠিকই, কিন্তু জ্যান্ত প্রহরী কাউকে দেখা গেল না। অথচ দরজার পাল্লা দুটো হাঁ করে খোলা। ব্যাপারটা কি? লোকগুলো খেতে গেল নাকি? ফেলুদা নাক টেনে বলল, খৈনি ঝাড়া হয়েছে মিনিট খানিক আগে। তারপর এদিক ওদিক দেখে বলল, আসল কেউ চ্যালেঞ্জ করলে বলবেও নতুন এসেছে, মানমন্দির ভরে ঢুকেছে। ফেলুদাকে সামনে রেখে ঢুকে পড়লাম দরজা দিয়ে। সর্বনাশ! এ কি মগনলালের বাড়ি না গোয়ালঘর? অন্ধকার স্বেচ্ছাতে উঠোনে তিনটে জলজান্ত গরু দাঁড়িয়ে নির্বিকারে জাবর কাটছে। আমাদের দিকে ফিরে দেখবারও কোনো আগ্রহ নেই তাদের। গরুগুলো যে রাত্রেও এখানে থাকে তার চিহ্ন চারিদিকে ছড়িয়ে আছে। ফেলুদা ফিসফিস করে বলল, এই ব্যাপারটা এখানে খুবই কমন। এসব গলির বাড়িতে এক উঠোন ছাড়া আর খোলা জায়গা বলে কিছুই নেই, অথচ দুধ ঘি না হলে এদের চলে না। আমাদের ডাইনে বাঁয়ে উঁচু বারান্দা, দুদিকে দুটো দরজা দিয়ে শেষ হয়েছে। দুটোর পিছনে ঘুরঘুটে অন্ধকার। আন্দাজে মনে হয় ওই অন্ধকারে দোতলা যাওয়ার সিঁড়ি। বাড়ির যে 4তলা বাড়ি সেটা বাইরে থেকেই দেখেছে। উপর দিকে চাইলেই লোহার গড়াদের মধ্যে দিয়ে খোলা আকাশ দেখা যায়। গড়াদের দরকার হয় বাদরের উৎপাত থেকে রেহাই পাওয়ার জন্য। এরপরে কি করা উচিত ভেবে পাচ্ছি না। এক সময় ডান দিকের বারান্দায় চোখ পড়ল। একটা লোক নিঃশব্দে দরজা দিয়ে বেরিয়ে এসে বাইরে দাঁড়িয়ে আমাদের দিকে দেখছে। মাঝবয়সী, মাঝারি হাইটের লোক, গায়ে সবুজের উপর সাদা বুটি দেওয়া কুর্তা, মাথায় কাজ করা সাদা কাপড়ের টুপি, একজোড়া পুরু গোঁফ ঠোঁটের দুপাশ নিয়ে নেমে গালপটটা ঘুরতে নেমে গেছে। লোকটা মুখ খুললো। গলার স্বর শুনলে মনে হয় অনেক দিনের পুরনো ক্ষয়ে যাওয়া গ্রামোফোন রেকর্ড থেকে কথা বেরোচ্ছে। ফেলুদার দিকে তাকিয়ে লোকটা যে কথাটা বললো তা হচ্ছে, सेठ जी आपसे मिलना चाहते हैं। कौन सेठ जी? जिज्ञासा করলো ফেলুদা। শেঠ মগনলাল জি। চলিয়ে বলে ফেলুদা লোকটার দিকে পা বাড়ালো। লিসেনার্স, গল্পটা কেমন লাগছে আর ফেলুদা কীভাবে তার বাড়িতে বাকিদের সাথে কী করে সেই সম্পর্কে জানার জন্য আমাদের পরবর্তী পর্বটি অবশ্যই দেখবেন। আর
আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন গল্পটা আপনাদের কেমন লাগছে। এই গোয়েন্দা গল্পটি সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো এতটুকু। শুভ বিদায়।